একটা আহত যোদ্ধা এসে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের পর আন্দোলন করতো না, সংগ্রামের পর সংগ্রাম করতো না, প্রত্যেকটা দাবির সাথে আমাদের সাথে দাঁড়িয়ে যেত না, যদি না জুলাই ওয়াজ ডেড। জুলাই ইজ ভেরি মাচ অ্যালাইভ। জুলাই ওয়াজ ভেরি মাচ অ্যালাইভ এই কারণেই, জুলাই ইজ ভেরি মাচ অ্যালাইভ এই কারণেই যে আমি এবং আপনি আজকে এখানে দাঁড়ায় কথা বলতেছি, এই বিষয়টা নিয়েই কথা বলতেছি। জুলাই উইল বি অ্যালাইভ টিল দ্যাট ডে, যেদিন পর্যন্ত এই শহীদের আত্মা আল্লাহর আরশে থাকবে। আল্লাহর কাছে তারা এই আওয়ামী লীগের ব্যাপারে বিচার দিবে, এই খুনিদের ব্যাপারে বিচার দিবে। আল্লাহর আরশ কেঁপে উঠবে যাদের কারণে, যাদের আর্তনাদে, যাদের কষ্টে, যাদের কান্নার কারণে আল্লাহ এই খুনিদের বিচার করবে হাসরের ময়দানে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাংলাদেশ বিয়ন্ডের 13তম এপিসোড। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সহ মুখপাত্র ফারদিন হাসান। তো মিস্টার ফারদিন হাসান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ফারদিন হাসান সাহেবের বাকচাসে কাজ করার মধ্যে কি কি অভিজ্ঞতা ছিল, হ্যাঁ প্লাস তো তিনি বিচারধর্মীয়করণ টিমের প্রধান হিসেবে কাজ করেছেন। তো দুইটা মিলে আমরা তার অভিজ্ঞতা শুনতে চাবো আজকে। তো আমরা শুরু করি বাকচাসের কার্যক্রম দিয়ে। তো ফারদিন ভাই, বাকচাসের আসলে উৎপত্তিটা কিভাবে হয়েছে, আর বাকচাসের কাজ কি, এটার উদ্দেশ্যটা কি, এটা একটু ক্লিয়ার করলে। আহ এই গল্পটা যদি বলতে চাই তাহলে আমাদের আসলে যখন আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান হয়ে ওঠে নাই, সে সময়টাতে একটু ফিরে যেতে হবে। তো আমরা যদি আসলে একটু মনে করে দেখি যে কোটা বিরোধী আন্দোলনটা যখন হচ্ছিল, সে সময় বাংলাদেশের সকল ছাত্রের এই দাবির সাথে আসলে একাত্মতা বোধ ছিল। অল্প কয়েকজনের দ্বিমত থাকতে পারে, বা অধিকাংশ ছাত্র তো আসলে এটাই চাইতো যে কোটাটা সংস্কার হোক। কারণ কোটা সংস্কার যদি হয়, এর মাধ্যমে আসলে প্রত্যেকটা ছাত্রই লাভবান হইতো। এটাতে তো কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কারণ আপনি যদি মানে একজন ছাত্র হিসেবে কালকে পাশ করেন, আপনিও হয়তো চাবেন যে সরকারি পরীক্ষা দিবেন একটা চাকরির জন্য, বা বিসিএস পরীক্ষা দিবেন, বা এই ধরনের বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে সেগুলো আপনি দিবেন। তো সেখানে যদি আসলে কোটারি সিস্টেমটা থাকে, সেক্ষেত্রে আপনি সেখানে আসলে বেনিফিটেড হবেন না, উল্টা মানে এখানে আপনি বৈষম্যের শিকার হবেন, তাই না? তো হুম। যে কোনো ছাত্রই আসলে এই আইডিয়াটার সাথে অ্যালাইন করা উচিত, বা উচিত ছিল। তো ওই জায়গা থেকে আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের সকল গণনার ছাত্রই আসলে জিনিসটাতে একাত্মতা ঘোষণা করলেও বাংলাদেশ ছাত্রলীগ, অর্থাৎ যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, তারা এটা সাথে একাত্মতা ঘোষণা করেনি। এখন তাদের নামটা যদি আমরা একটু খেয়াল করি, তাদের নামটা হচ্ছে ছাত্রলীগ, কিন্তু এরপরেও তারা আসলে একাত্মতা ঘোষণা করতে পারেনি, কারণ তাদের নামের আগে ছাত্র থাকলেও নামের পরে লিগটা আছে। এই লিগটাই হচ্ছে গিয়ে মূলত তাদের ক্রাইসিস পয়েন্ট। ক্রাইসিস পয়েন্ট কিভাবে, যে তারা আসলে আওয়ামী লীগের যে মানে এজেন্ডা, সেটার বাইরে কখনো তারা সার্চ করার প্রশ্নই আসে না। আওয়ামী লীগ যেটা চাইছে তারা সারা জীবন সেটাই করে আসছে। এতে ছাত্রদের লাভ হোক কিংবা ক্ষতি হোক, ইট নেভার রিলি ম্যাটার। মূলত মানে আমরা ছাত্র রাজনীতির যে কালচারটা ছাত্রলীগের মাধ্যমে দেখেছি, বা অন্যান্য লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের মাধ্যমে যে জিনিসটা আমরা খেয়াল করেছি, যে তারা আসলে তাদের মাদার পার্টির মানে এক ধরনের কি বলে এটার নাম, ফুড সোলজার হিসাবে কাজ করে। যেমন ওবায়দুল কাদের যদি দেখা যেত যে ধানমন্ডি পার্টি অফিসে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যে নেতাগুলা ছিল তারা ওখানে যে হচ্ছে তাকে প্রোটোকল দিত। বাট আমরা সেই কাজটা তো করতে পারি না। মানে একটা ছাত্রর এইটুক আসলে আত্মসম্মান বোধ থাকা উচিত যে সে একজন স্বতন্ত্র মানুষ, তার তো কাউকে প্রোটোকল দেওয়ার জন্য তো আসলে তার সৃষ্টি হয়নি। বা আমার সংগঠনের যে আহ্বায়ক বা সভাপতি হবে, সে যে তার মাদার পার্টিকে জি হুজুর জি হুজুর করবে, এরকম রাজনীতি আসলে ছাত্রদের জন্য, তাদের আত্মসম্মান বোধের জন্যই তো আসলে লজ্জাজনক। এবং ছাত্র রাজনীতির যে কোর কনসেপ্টটা, যে ছাত্রদের জন্য রাজনীতি করা, সেই জায়গাটাকেই আসলে মানে ব্যাঘাত ঘটায়। সেই জায়গা থেকে আমরা আসলে এরকম একটা ছাত্র সংগঠনের স্বপ্ন দেখেছি। এবং আমরা যে 9 দফার কথা সবসময় বলে আসি, সেই 9 দফাতে আমরা যে ধরনের ছাত্র রাজনীতির আইডিয়াটা দিয়েছিলাম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঠিক সেই ধরনের একটা রাজনৈতিক ছাত্র রাজনৈতিক সংগঠন। কিরকম, যে আমাদের কোনো মাদার পার্টি নেই। আমাদের কোনো মাদার পার্টি না থাকার ফলে যেটা হচ্ছে যে আমাদের যে সকল সিদ্ধান্ত, যে সকল কার্যক্রম, সবকিছু আমরা আসলে আচ্ছা, নিজেরা আমি নিজেরাই একটু ইনপুট ইন্টারাপ্ট করছি। করি। অনেকের একটা হ্যাঁ, মিসকনসেপশন আছে যে বাকচাসের মাদার পার্টি এনসিপি, এটা কি ট্রু?
এটা অবশ্যই ট্রু না, এবং আমি মনে করি আমার আলাপের মধ্যে দিয়ে এটা একটু ক্ল্যারিফাইড হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমাদের ধরেন যত সিদ্ধান্ত আছে সবগুলো আমরা নিজেরাই নিই। আমাদের যতগুলো মানে যেটা বললাম ডিসিশন মেকিং আমরা নিজেরাই করি। আমরা আসলে কারো থেকে কোনো প্রকার কনসার্ন নিয়ে বা কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করি না। আমরা বাংলাদেশের যে কোর পারপাস, অর্থাৎ বাংলাদেশপন্থী যে রাজনীতিটা, সেটা করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি ছাত্রদের জন্য কাজ করার, এবং গিয়ে সর্বসাকুল্যে ছাত্রদের পারপাসটা সার্ভ করার। এখন এটা অনেকেই মনে করে থাকে যে এনসিপির, খুব সম্ভবত আমরা এনসিপির ছাত্র সংগঠন। এই মিসকনসেপশনটার পিছে একটা কারণ অবশ্য আছে। আবার বিষয়টাকে আমাদের একটু অন্যভাবেও দেখা উচিত, যেমন যে ধরেন এনসিপি কিংবা গণতান্ত্রিক ছাত্র সংসদ, এই দুইটা প্ল্যাটফর্ম বা দুইটা সংগঠনই কিন্তু আসলে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের থেকেই হয়ে এসেছে। কারণ এখানকার যত নেতা কর্মীরা যারা আছে তারা কম বেশি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল। অনেকে নতুন নতুনও এসেছে, বাট অধিকাংশই তো আসলে দেখা গেছে যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা থেকেই উঠে এসেছে। তো এনসিপি হোক কিংবা গণতান্ত্রিক ছাত্র সংসদ হোক, আমাদের সবার মধ্যেই জুলাইটা আছে, জুলাইয়ের চেতনাটা আছে। এবং আমরা আসলে জুলাই নিয়ে কাজ করি, এবং যদি আমরা আদর্শের জায়গা থেকে দেখি, এনসিপিও একটা মধ্যপন্থী সংগঠন, আমরাও একটা মধ্যপন্থী সংগঠন। তো আমাদের মধ্যে একটা আদর্শিক মিল অবশ্যই আছে। কিন্তু আমরা এনসিপির লেজুর ভিত্তি করি না, আমরা এনসিপির কোনো ছাত্র সংগঠনও না। শুধুমাত্র আমাদের মাঝে যে আদর্শিক মিলটা আছে এই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন আন্দোলন কিংবা বিভিন্ন দাবি দেওয়ার ক্ষেত্রে আমাদের টোন মিলে যেতে পারে। কিন্তু আমরা এটুক বলতে পারি যে যে মুহূর্তেই দেখবেন যে এনসিপি যদি কখনো এমন অবস্থান নেয় যে যেটা ছাত্রদের বিরুদ্ধে যাচ্ছে, বা ছাত্র সমাজ যেটার সাথে একাত্মতা ঘোষণা করছে না, গণতান্ত্রিক ছাত্র সংসদ কখনোই সেই দাবি দেওয়ার সাথে একাত্মতা তো করবেই না, উল্টা এনসিপির বিরুদ্ধেও যেতে তারা দুইবার ভাববে না। কারণ আমরা সেই ছাত্রলীগের রাজনীতি ফিরায় আনতে চাই না। শেখ হাসিনা যেটা বললো সেটাই গিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে ছাত্রলীগের কমিটি বা প্রাপ্ত প্রত্যেকটা ওয়ার্ডের কর্মীর গিয়ে দায়িত্ব। আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি না, এই কারণেই আমরা আলাদা। আচ্ছা, তাহলে গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা কি এমন কোন রিফর্ম আনতে চাইতেছে যেটা বাংলাদেশের এক্সিস্টিং ছাত্র রাজনীতিতে নাই, যেটা আমরা হয়তো চাই মন থেকে, যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আমরা যদি ধরি যে একটু লিবারেল ভাবে আমরা রাজনীতি করতে চাই, যে আমাদের উপর কেউ তদারকি করবে না, আমরা কারো কথা শুনতে বাধ্য না, এমন কিছু। তো এখানে কি বাকশাস কোনো রিফর্ম আনতে চাইতেছে, কোনো রিভলিউশন আনতে চাইতেছে? বাকশাস নামটা আমি আসলে পার্সোনালি খুব একটা পছন্দ করি না। আমি আসলে ছাত্র সংসদ বলাটাই পছন্দ করি, বাজে শোনায় বাকশাস বাকশাস। তো ছাত্র সংসদ বলেই কন্টিনিউ করি। তো হুম। ছাত্র সংসদ আসলে একটা রিফর্ম তো অবশ্যই আনতে চাচ্ছে। নাহলে ধরেন বাংলাদেশে যে পরিমাণ স্টুডেন্ট অর্গানাইজেশন এক্সিস্ট করে, সেই জায়গা থেকে যদি আমাদের কারো রাজনীতি করার চিন্তা ভাবনা থাকে, তাহলে তো আমরা সেই অর্গানাইজেশন গুলোতে ঢুকে গেলেই পারি, তাই না? মানে হুম। একটা 12 জনের 13টা সংগঠনের মতন আরেকটা সংগঠন বানানোর তো আসলে কোনো অর্থ হয় না। তো সেই জায়গা থেকে আমাদের অবশ্যই কিছু রিফর্মের চিন্তা ভাবনা আছে। যেমন যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে কালচারটা আমরা দেখে এসেছি, এবং বর্তমানে বিদ্যমান যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে, তারা সকলেই কিন্তু কম বেশি দেখা যাচ্ছে যে কোনো একটা রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে। যেমন আহ যে কোনো একটা রাজনৈতিক দল যদি একটা প্রোগ্রাম ডাকে, দেখা যায় যে সেই প্রোগ্রামে ছাত্র সংগঠনগুলোতে তাদের লোকবল দিয়ে তাদেরকে সাপোর্ট করে, তাদের সিনিয়র নেতারা প্রোটোকল দেয়। তো এই ধরনের কালচার আসলে আমরা আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা এমন একটা কালচার দেখতে চাই যেখানে ছাত্র একটা স্বতন্ত্র ফোর্স হিসেবে কাজ করবে, তাদের স্বতন্ত্র দাবি দেওয়া থাকবে, তাদের স্বতন্ত্র রাজনীতি থাকবে। এবং আমরা সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করতে জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে ছাত্রদের জাগরণটা দেখেছি, সেই জাগরণটার প্রতি শ্রদ্ধা রাখতে এরকম একটা রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা আগাচ্ছি। এক নয়া রাজনৈতিক বন্দোবস্ত যেখানে গিয়ে ছাত্ররা কারো লেজুর ভিত্তি করবে না, কাউকে প্রোটোকল দিবে না, এরকম কিছু আমরা করব না। বেসিক্যালি আমরা জাস্ট চাই যে ছাত্ররা ছাত্রদের নিয়ে কাজ করবে। অর্থাৎ কালকে যেই ছেলেটা গণতান্ত্রিক ছাত্র সংসদে আসবে, যে স্কুলে পড়ে, তার স্কুলের যদি কোনো একটা সমস্যা থাকে, সে তার রাজনীতিতে তার স্কুলের সমস্যাটা সমাধান করবে। তার যদি কলেজের একটা সমস্যা থাকে, সে সেটা সমাধান করবে। তার ভার্সিটির একটা সমস্যা থাকলে সেটা সমাধান করবে। মাদ্রাসার একটা সমস্যা থাকলে সে সমস্যাটা সমাধান করবে। এটার জন্য তারা কাজ করবে। আমাদের ওই আগের যেটা বারবার আগের কথা বলতেছি, কারণ আমরা যেহেতু নতুন কিছু করতেছি, আগের কথাটা বারবার চলে আসতেছে, বারবার মনে হইতে পারে কথাটা। বাট ওই আগের যে একটা কালচার ছিল, যে ছাত্র রাজনীতিরা ছাত্র রাজনীতিবিদরা মূলত এক প্রকার ক্যাডার, যে গ্যাঞ্জাম লাগবে, ছাত্রলীগের হুম। ভাইকে একটা ফোন দেই,
ছাত্রলীগের ভাই এখন আসবে তার লোকবল নিয়ে একটু পিটাপিটি করবে, একটু সমাধান করবে, 5,000 টাকা নিয়ে চলে যাবে যে একটা সমাধান করছি, কিছু টাকা পয়সা দাও। এই রাজনীতি আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেতৃত্ব উঠে আসুক, যে নেতৃত্বগুলো বাংলাদেশের শিক্ষাঙ্গন গুলোকে পরিপূর্ণরূপে শিক্ষার্থী বান্ধব ভাবে গড়ে তুলবে। এবং আমাদের একটাই আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের প্রতি, যদি আপনাদের কোনোদিন মনে হয় যে আমরা সেই পুরনো রাজনীতিতে ফিরে যাচ্ছি, তাহলে আমাদেরকেও ছুড়ে ফেলে দেন, আমাদেরকে রাখার তো তাহলে কোনো দরকার নেই। হুম। আচ্ছা, তো এনসিপি নিয়ে রিসেন্টলি অনেক ইস্যু তৈরি হইতেছে। মানুষ প্রচুর ক্রিটিক করতেছে এনসিপি কে। আপনি জানেনই যে এনসিপি লিটারেলি পুরোনো বন্দোবস্তে ফিরে যাইতেছে। ওরা যেই স্লোগান নিয়ে মাঠে আসছিল, ওরা যেই কথা দিয়ে সবচেয়ে বেশি মার্কেটিং করছে যে আমরা পুরোনো বন্দোবস্তকে ছুড়ে ফেলে দিব আর আমরা নতুন একটা রাজনৈতিক পটভূমি তৈরি করব, তো সেখানে ওরা ফেল করছে। এটা বেশিরভাগ মানুষের কথা, এটা শুধু আমার কথা না। তো আপনার যদি এনসিপির আদর্শই হয়ে থাকেন, ধরেন যে এনসিপি রিসেন্টলি একটা ইস্যু তৈরি হয়েছিল, একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এনসিপি কে নিয়ে, যে মোস্ট প্রবাবলি আখতার হোসেন সাহেবকে নিয়ে, আমি শিওর না, ভুল হইতে পারি, ভুল হলে কারেক্ট করে দেন, যে আখতার হোসেন সাহেব নাকি ওনার একটা আহ প্রথমত দলীয় কোনো প্রোগ্রাম ছিল, কিন্তু ওনার প্রোগ্রামে কোনো মানুষ ছিল না। তো এটা কি ক্যাডারদের আনতে হয়েছে ভাড়া করে। আমি জানি না এটা কি কতটুকু ট্রু, এটা কি অপোজিশনদের কোনো বানানোর প্রপাগান্ডা কিনা। তো এটা যদি হয়ে থাকে তাইলে এনসিপি বাকশাস যদি একই আদর্শের হয়ে থাকে, আপনি যদি বলছেন, যদিও ওরা আপনাদের মাদার পলিটিক্যাল পার্টি না, বা স্টিল একই আদর্শ, তো এটা যদি হয়ে থাকে তাইলে ওরা তো অলরেডি পুরোনো বন্দোবস্তে ফিরে যেতেছে। ওরা আবারও ক্যাডার রাজনীতি করতেছে, ক্যাডার ভিত্তিক রাজনীতি করতেছে। তো আপনাদের পটেনশিয়াল তাহলে কতটুকু থাকবে এখন? আপনাদের যদি লং টাইম সাস্টেনেবিলিটি আপনারা করতে চান, এনশিওর করতে চান, তা আপনাদের তো অবভিয়াসলি নেক্সট জেনারেশনকে এমন কিছু দেখাইতে হবে যে ওরা যাতে বুঝে যে না, এই পলিটিক্যাল পার্টিটা অন্য 10টা পলিটিক্যাল পার্টির মতো না, এটা আলাদা। সো আমরা এইখানে আমাদের টাইম ইনভেস্ট করতে পারি, তাই না? তো এনসিপি যে প্রোপাগান্ডাটা প্লাস আপনাদের সাথে যে কানেকশন, এটা নিয়ে কি বলবেন? আচ্ছা, প্রথমত আমি যেহেতু আসলে এনসিপির দায়িত্বপ্রাপ্ত কেউ না, তাই এনসিপির পার্সপেক্টিভ থেকে কথা বলাটা আমার জন্য একটু পসিবল। আমি থার্ড পার্টি বা থার্ড পার্সন পার্সপেক্টিভ থেকে এটা উত্তর দিতে পারি, আমি সেটাই দেওয়ার চেষ্টা করব। আর এছাড়া আদর্শিক যে বিষয়টা, আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী সংগঠনটা ছিল, সেটা এবং জাসদ ছাত্রলীগ, তাদের কিন্তু আদর্শগত কোনো পার্থক্য কখনোই ছিল না। কিন্তু যে পার্থক্যটা ছিল যে তাদের কার্যক্রমের জায়গায়। তো এনসিপি যদি এমন কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে করে বা এর মধ্যে করে ফেলে, যেটার ব্যাপারে আমি এখনো ব্যক্তিগতভাবে অবগত না, যেটা আসলে আদর্শিক জায়গায় মানে ভুল, সেটার আসলে আমরা তো সেটা সমর্থন করতে পারি না। মানে আদর্শিক ভাবে আমরা এক, কিন্তু তারা যদি এমন কোনো কিছু করে যেটা আসলে আদর্শের সাথে যায় না, সেটা একান্তই তাদের নিজেদের ব্যাপার, অর্থাৎ এই দায়টা তাদের, এটা আসলে আমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই, আমাদের সম্পর্কটা শুধুমাত্র আদর্শিকই। তো এইটা একটা বিষয়। এখন হচ্ছে ভাড়া আসলে করে ব্যাপারটা লোক আনা বা ব্যাপারটা এমন হয়ে গেল যে জামাতের উপর যদি কোনো কালিমা পড়ে বা কোনো দাগ পড়ে, সেটা আসলে শিবিরের উপরও পড়ে। তো এই ব্যাপারটা আপনাদের সাথে আসলে এরকম হয়ে গেল, এনসিপি আর বাকশাসের কানেকশনটা, বুঝছেন তো? আহ, আমি আসলে যতদূর দেখেছি, আমি ভুল হতে পারি, বাট আমি যতদূর দেখেছি যে জামাতের যতগুলো প্রোগ্রাম বা এরকম থাকে, সেগুলোতে শিবির লোকবল সাপোর্ট দেয়। এটা আমি মানে একেবারে কোনো ক্লেম করতেছি না, বাট আমার ধারণা এরকমই। সেই জায়গা থেকে আমরা তো এরকম না যে খুব কানেক্টেডলি প্রোগ্রামস অর্গানাইজ করছি বা কিছু, বা এরকম কিছু। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন যেমন একসাথে আমরা ছিলাম, অনেক হুম। দলই ছিল এখানে, তো হুম। সেটার আলাদা হিসাব। বাট অ্যাজ আ মানে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট অর্গানাইজেশন আমরা তো আসলে তাদেরকে কোনোভাবে সার্ভ করি না, তো ওই সম্পর্কটার হিসাব আলাদা। কারণ ওই জায়গায় না, আমি আসলে যে প্রশ্নটা ছিলাম সেখানে আবার একটু ফেরত, মানে যে উত্তরটা দিচ্ছিলাম সেটা আবার ফেরত যাই। হুম। হুম। এনসিপি যে কথাটা আমাদেরকে বলেছে, যে মানে আমাদেরকে বলতে as in বাংলাদেশের জনগণকে, যে তারা একটা নয়া বন্দোবস্ত আনবে, এই শোডাউনের পলিটিক্স, এই লোকবল বা হচ্ছে গিয়ে শক্তিমত্তা প্রদর্শনের পলিটিক্স তারা আসলে করবে না। তারা একটা মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের সামনে উপস্থাপন করবে। সেই জায়গা থেকে আমরা দেখেছি এনসিপির অনেক নেতা দেখা গেছে বিরাট বিরাট গাড়ি বহর নিয়ে তারা মিছিল করছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। কারণ এই ধরনের গাড়ি বহর নিয়ে মিছিল করা, এটা তো আসলে সমাজে কোনো ভালো মেসেজ সেন্ড করে না। মানে এটা এটা তো আসলে কোনো একটা কিছু মানে ভালো কোনো কিছু না। অর্থাৎ ধরেন এই এরকম একটা গাড়ি বহর নিতে তা যে একজন এরকমের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে এরকম গাড়ি বহর নিয়ে গিয়েছে, অভিযোগ না ঠিক, মানে যেটা শোনা গেছে সে 3 না 6 লাখ টাকার মতন তার খরচ হয়েছে। তো আমার কাছে যদি ধরেন 3 বা 6 লাখ টাকা থাকে,
আমি তো সেটা আসলে আমার সমাজের মানুষের পিছে খরচ করাটাই বেশি উত্তম না আমার জন্য, এ হুম ধরনের গাড়ি বহরের সুনাম। তো এটা আমরা আশা করি, এবং আমরা আশা করি এই ধরনের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তারা যেটা সেটা ঠিক করে নেয়। তবে ভাড়া করে লোক আনার যে বিষয়টা, অ্যাজ ইন হচ্ছে কোনো প্রোগ্রামে ভাড়া করে লোক আনা, বা এটা নিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের মানে ঠাট্টা মশকারি করলেও আমি ব্যক্তিগতভাবে এটাতে খুব একটা কোনো সমস্যা দেখি না, এবং আমার কাছে ওয়ার্ডিংটা খারাপ লাগে যে ভাড়া করে আনা। আমরা যদি আসলে উন্নত দেশগুলোতেও দেখি, তাদের প্রোগ্রামগুলো যেগুলো হয় পলিটিক্যাল প্রোগ্রামগুলো, সেখানে যদি আপনি যান তাহলে তারা দেখা যায় আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড দেয় বা কোনো একটা ভাউচার দেয় তাদের প্রোগ্রামে, যে আপনি প্রোগ্রামটায় আসছেন, এই ভাউচারটা বা ডিসকাউন্ট কার্ডটা আপনি রাখেন, আপনি কোনো কিছু কেনাকাটা করলে শপিং মানে ইয়ে থেকে কি বলে কোনো শপিং মল টল থেকে আপনি ডিসকাউন্টটা পাবেন, বা আপনি যদি আজকে একটু একটা বার্গার খাইতে যান প্রোগ্রাম শেষে আপনি হয়তো সেখানে ডিসকাউন্ট পাবেন। এটা আসলে কেন করে, বা আমরা কেন আসলে যখন লোক আনি, মানে আমাদের দেশের যে কোনো রাজনৈতিক দলই হোক, আমরা যখন বাংলাদেশে এরকম লোক আনার একটা কালচার করি, তখন দেখা যায় যে তাদেরকে আমরা মানে যে কোনো রাজনৈতিক বিরিয়ানি খাইতে দেয়। এটা আমরা দেখলে একটু হাসি তামাশাই করি যে একটু বিরিয়ানি কেন খাইতে দিল, সিঙ্গারা কোক। বা হ্যাঁ একটু সিঙ্গারা কোক, এটা হুম করে। এখন বিষয়টা হচ্ছে কি, যে দেখেন, আপনি যখন একটা জনসমাবেশ বা একটা কোনো সমাবেশের আয়োজন করতেছেন, আপনার উদ্দেশ্যটা আসলে কি? যে সেখানে কি আপনি আপনার দলের লোকদের নিয়ে যাবেন, তাদেরকেই বক্তব্য দিবেন? আপনার দলের লোকের সাথে যদি আপনার কথা বলতেই হয়, সেটা তো আপনি আপনার পার্টি অফিসেই বলতে পারেন, মানে আলাদা করে জনসমাবেশ করার তো কোনো মানে নেই। জনসমাবেশ করার অর্থটা হচ্ছে যে জনগণের সাথে একটা সম্পৃক্ত হওয়া, তাদের কাছে নিজেদের কথাটা পৌঁছে দেওয়া। তো একটা রাজনৈতিক দল যদি একটা গোষ্ঠীকে টাকা দেয়, অর্থাৎ আপনার বাসের ভাড়াটা দিলাম, আমি আপনাকে দুপুরবেলা খাওয়াবো, আপনি একটু আসেন আমাদের কথাটা শুনে যান, আপনি শুনে যান যে আমাদের রাজনীতির চিন্তাটা কি, যদি ভালো লাগে আমাদের সাথে রাজনীতিটা করেন। এটার মধ্যে আমি আসলে দোষের কোনো কিছু দেখি না, এবং এটা খুব হাইলি প্র্যাকটিস একটা কালচার পুরা গ্লোবালি, উন্নত দেশ থেকে শুরু করে উন্নত মানে উন্নয়নশীল দেশ সবখানে এটা আছে। কিন্তু এই জিনিসটা যখন এরকম হয়ে যায় যে মাথা পিছু আমি কাউকে 500 1,000 টাকা দিব এই কারণে সে আসবে, বা এটা যদি একটা মানে ব্যবসায়িক মানে সিস্টেমে চলে যায়, এটা একটু দুঃখজনক। কিন্তু কাউকে একবেলা খাওয়াইলে বা কাউকে বাস ভাড়া দিয়ে নিয়ে আসলে এটা তো কোনো খারাপ কিছু না, কারণ আপনি যখন ঢাকা দক্ষিণের এক প্রান্তে একটা প্রোগ্রাম করবেন, তখন আপনি যদি চান ঢাকা উত্তরের আরেক প্রান্তের একটা বস্তিতে থাকা একজন দুস্থ মহিলা বা একজন দুস্থ পুরুষ সে আপনার কথাটা শুনবে, তখন আপনি কি করবেন? আপনার তাকে নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে, তার তো ওই টাকাটা নাই যে সে যে আপনার প্রোগ্রামের কথা শুনবে। মানে কথা শোনানোর দায়িত্ব তো আমার, যদি আমি একটা রাজনৈতিক দলের প্রধান হই, একটা রাজনৈতিক দলের বড় নেতা হই, এটার দায়িত্ব আমার না যে আমাকে আমি তাদের কাছে আমার কথা পৌঁছাবো? তো এর জন্য যদি আমার টাকা খরচ করে তাদেরকে আনতে হয়, এটা তো দোষের কিছু নেই। আমি এটাকে এভাবে দেখি পার্সোনালি আর কি। আচ্ছা। তো আহ আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি এখন। তো আপনি তো রিসেন্টলি বিচার তর্মিতকরণ প্রক্রিয়ার টিমের লিড হিসেবে ছিলেন, হেড ছিলেন ওই টিমের। তো আপনার অভিজ্ঞতাটা শর্টে যদি ব্রিফ করতেন, যে এমন এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বা কোনো হয়তো লাইফ থ্রেটেরও সম্মুখীন হয়েছেন, প্রবলি হওয়ার কথা, but এই ফিল্ডে আসলে এমন। বিষয়টা হচ্ছে যে অভিজ্ঞতার কথা যদি আসলে বলি, আমি পার্সোনালি বলবো খুবই বাজে। মানে খুবই বাজে বলার কারণটা কি, যে আমি যখন আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হই, আমার মূল ফোকাসটা এটাই ছিল যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বা যে কোনো ভাবে ভিক্টিমাইজড হয়েছেন, তাদের যাতে বিচারটা আমরা এনে দিতে পারি, তার জন্য যাতে কাজ করতে পারি। আমি নিজে একজন ল স্টুডেন্ট, তো এই মানে প্যাশনটা আমার মধ্যে আছে যে আমি যাতে আসলে দেশে আইন প্রতিষ্ঠার জন্য কিছু করতে পারি, এবং জুলাই গণ অভ্যুত্থানের যে বিচার এটা নিশ্চিত করার অঙ্গীকার প্রত্যেকটা বাংলাদেশের মধ্যেই আছে। তো সেই অঙ্গীকারটাকে ধারণ করে আমি মূলত এই জায়গাটাতে যখন সুযোগ পাই আমি চলে আসি। কিন্তু আমার অভিজ্ঞতাটা যে কারণে আসলে খুবই বাজে, সেটা হচ্ছে যে আমি আসলে এখানে বলতে গেলে কোনো কাজ করতে পারিনি। কোনো কাজ করতে পারি নাই কিরকম, যে আমাদেরকে ট্রাইব্যুনাল থেকে জানানো হইলো, আমাদেরকে বলতে সবাইকেই জানানো হইলো যে আপনারা ট্রাইব্যুনালে আসেন, আপনারা মামলা করেন, আমরা আপনাদের জন্য মানে মামলা কমপ্লেন করেন এন্ড অল, আমরা আপনাদের জন্য হচ্ছে গিয়ে সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনাদের বিচারটা নিশ্চিত হয়। আমরা আওয়ামী লীগের বিচার করব, মানে আওয়ামী লীগের আচ্ছা যারা আচ্ছা, হচ্ছে মানে ওই যে, খুনি আপনারা মামলা করবেন, যে আপনাদের কাছে কোনো লিস্ট ছিল যে এদের এদের নামে মামলা করতে হবে, এদের এদের এই হ্যাঁ ক্রাইম আমি ছিল? আমি হ্যাঁ আমি ওইদিকেই যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে এরকম মানে আপনারা এসে মামলা করেন, আমরা হচ্ছে গিয়ে এরকম মানে বিচার নিশ্চিত করবো, এসে অনেক মানে বড় বড় কথা। এসব বড় বড় কথা শুনে আমরা আসলে সবাই খুব আশা দেখা শুরু করলাম যে তার মানে জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাযজ্ঞ চলেছে, যে গণহত্যা হয়েছে, এর বিচার হবে। তো
এই আশা, এই ভরসাটাকে নিয়েই আমরা কাজ শুরু করলাম, বা আমি বা আমার টিম আর কি। তো আমরা যে কাজটা করলাম, যে যারা ভিকটিম, অর্থাৎ যে শহীদ পরিবারগুলো আছে, আমরা তাদেরকে রিচ আউট করলাম যে আপনারা যদি মামলাগুলো করতে চান সেক্ষেত্রে আপনারা মামলাগুলো করতে পারবেন। এমন এমন এবং এমন অনেক অভিযোগ এসেছে যে থানায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু ব্যক্তির নামে মামলা নিচ্ছে না। আবার বিভিন্ন দল দেখা যাচ্ছে যে তাদের দলের পারপাস সার্ভ করার স্বার্থে মিথ্যা মামলা করছে। যেমন একজনের ছেলে মারা গিয়েছে, কিন্তু সে মামলায় দেখা গেল যে 150 জনের নাম ঢুকাই দিছে। তো এই 150, 200 জন, 300 জনের নাম, এখন 300 জন মিলে তো আর একটা মানুষকে মারে নেই, না। মানে এটা তো কোনোভাবে বাস্তবসম্মত না, হুম। তাই না? তো এই মামলাগুলো, এরকম ভুয়া মামলাগুলো করার ফলে যেটা হয় যে আসল যে আসামি তারও বিচারটা আসলে হয় না। তো আমরা এই আহ্বানগুলোও করলাম যে আপনার ছেলে বা মেয়ে যদি মারা যেয়ে থাকে, শহীদ হয়ে থাকে, তাহলে আপনারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করলে, যদি আপনারা মনে করেন যে থানায় মানে ঠিকঠাক বিচার পাচ্ছেন না, আপনারা মানে ঠিকঠাক কেস করতে পারতেছেন না, তাহলে চলেন আমরা ট্রাইব্যুনালে মামলা করি। তো এইভাবে কিছু পরিবারকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার সৌভাগ্য আমার হয়। কিন্তু দুর্ভাগ্য যেটা আমার, যে আমি তাদেরকে এক প্রকার আশা দেই, কথা দেই যে আপনারা যদি এখানে মামলা করেন, এখানে আপনারা একটা সুষ্ঠু বিচার পাবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই একজনের বিচারও আসলে আমরা নিশ্চিত করতে পারি নাই, বিকজ দ্য ট্রাইব্যুনাল হ্যাজ ফেইলড মিজারেবলি। ট্রাইব্যুনালের যারা প্রসিকিউটররা আছেন তারা যথেষ্ট পরিশ্রমী, এটি নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তাদের মধ্যে সৎ সাহসটা আছে কাজ করার। কিন্তু তাদের যে অভিযোগগুলো আমরা রেগুলার বেসিসে শুনেছি কাজ করার সময়, যে তাদের যে তদন্ত কমিটিগুলো আছে তারা ঠিকঠাক ঠিকঠাক মানে তদন্ত কমিশনগুলো ঠিকঠাক কাজ করছে না। ইভেন ওই তদন্ত কমিশনের যে প্রধান, তার বিরুদ্ধে এমন অভিযোগ পর্যন্ত আছে যে সে নাকি আসামিদেরকে পালাতে সুযোগ করে দিচ্ছে বা তাদের নাম কেটে দিচ্ছে। এবং আমরা যদি, আপনারা যদি মনে করে থাকেন যে কিছুদিন আগে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামক একটি সংগঠন হচ্ছে গিয়ে আপনার উত্তরায় একটা প্রোগ্রাম করে একজন পুলিশের বিচার নিশ্চিত করাকে কেন্দ্র করে। তো বিষয়টা হচ্ছে যে ওই অভিযোগগুলোও কিন্তু ওই তদন্ত কমিশনের ব্যর্থতাকে কেন্দ্র করে। তো আমার যদি তদন্তই ঠিকঠাক না হয়, আমি আসলে বিচারটা করব কিভাবে? মানে আমরা অ্যাজ আ প্রেশার গ্রুপ যখন ছিলাম এই জায়গায়, প্রেশারাইজ করা শুরু করলাম যে আপনারা বিচারগুলো দ্রুত করেন, বিচারগুলো নিশ্চিত করেন, বা এই ব্যাপারগুলো নিয়ে যখন আমরা কাজ করা শুরু করলাম, আমরা যেটা লক্ষ্য করলাম যে তদন্তটাই আসলে ঠিকঠাক হচ্ছে না। আবার যদি তদন্তই ঠিকঠাক না হয়, মানে ধরেন রিপোর্টে এটাই আসতেছে না যে কি ঘটনা ঘটছে, তো বিচারক কি দেখে বিচার করবে, তাই না? মানে আমাদের দেশের যে লিগাল সিস্টেম, সেখানে তো একজন জাজ যে রাস্তায় যে দেখতে পারবে না যে কেমনে কি হয়েছে, সে তো তদন্ত করবে না, তাই না? তো সেই হুম। জায়গা থেকে এটা আমাদের খুব মিজারেবল একটা মানে অ্যাজ আ হোল দেশের আমাদের সবচেয়ে বড় যে ফেইলিয়ার, যে আমরা বিচারটা নিশ্চিত করার জন্য আসলে কিছুই করতে পারি। ব্যর্থতার দায় এখানে স্বীকার করি, ব্যর্থতা বলতে কি, বা যতটুকু ছিল সেই জায়গা থেকেও আসলে তেমন কিছু আমি করতে পারিনি। তবে এর মাধ্যমে একটা জিনিস হয়েছে, যে কিছু শহীদ পরিবারের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। তাদের সাথে নিজের সুখ দুঃখে কিছু সময় কাটাইতে পারি, মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ নিতে পারি। বা দেখা গেল যে একজন শহীদের সন্তান আছে আমাদের, মানে বৈষম্য ছাত্র আন্দোলনে যখন আমি ছিলাম, তখন সে মিডিয়া সেলে ছিল, রাইয়ান। তো সে হচ্ছে কলেজে পড়ে এখন, মিল্লাতে পড়ে। তো রাইয়ান আর আমি যেমন এখন বিভিন্ন জায়গায় একসাথে ঘোরাঘুরি করি, ও বলে যে ভাই আপনি তো আমার বড় ভাইয়ের মতন, আমার খুব ভালো লাগে আপনার সাথে থাকতে। এই ফিলিংটা খুব ভালো, যে একটা শহীদের পরিবারকে যদি আমরা আসলে ওই আশ্রয়ের জায়গাটুকু অন্তত করে দিতে পারি, মানে ন্যাচারালি যে ফিলিংটা, যেহেতু আমার ভাই ব্রাদারই, এরকম একটা ফিলিং যদি আমরা দিতে পারি, হুম। এটাই আসলে বলতে পারেন ওই জায়গা থেকে আমার সাফল্য। কিন্তু ট্রাইব্যুনাল অ্যাজ আ হোল এখন পর্যন্ত ইটস আ ফেইলিয়ার, ইটস নাথিং এলস। এটা এটা যে ফাংশন করতেছে না, বা আপনি যে ফেইলার বলতেছেন যে একদম মেজারেবলি ফেল করছেন, এর পিছনে কারণ বা দোষ কাকে দেবেন? কি এমন কিছু যে এখানে লিগের আগের থেকে যারা ডিপ স্টেটে ছিল, লোকরা যারা ছিল আগে থেকে, লিগ লবি, ওদের জন্য নাকি হয়তো দুর্নীতি হয়েছে, টাকা পয়সার লেনদেনের ব্যাপার দেখেন, ছিল? টাকা পয়সার লেনদেনের যে বিষয়গুলো, এটা থানায় এরকম অনেক অভিযোগ আমরা শুনছি। আমি পার্সোনালি ট্রাইব্যুনালে টাকা পয়সার লেনদেনের অভিযোগ তেমন একটা শুনি নাই। তাই এই ধরনের অভিযোগ অন্তত আমি ব্যক্তিগতভাবে পাইনি। বাট এখানে ফেল করার আমি যেটা রিজন দেখি, যে একটা সৎ সাহস বা সেলফ কনসিয়াসনেস বা সেলফ লাইবিলিটি, এগুলো একটা অভাব ছিল। যে আমাদের আইন উপদেষ্টা সাহেব এখানে বসে আছেন, যে গণ অভ্যুত্থানের কারণে আজকে উপদেষ্টা হয়েছেন, উনি কি করছেন আমাদের জন্য, তাই না? মানে উনি জুলাইয়ের যে হত্যাযজ্ঞ চলছে, যে গণহত্যা চলছে, এর বিচার নিশ্চিত করার জন্য উনি কি করছেন?
তাই না? উনি তো আচ্ছা, মানে এটা এখানে ভালো পয়েন্ট কোনো এটা আসলে। ইম্প্যাক্টফুল কোনো কিছু করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, উনি আইন উপদেষ্টা মানে হিসেবে এখানে সবচেয়ে বড় একটা পজিশন হোল্ড করতেছেন। উনার কি কোনো অবদানই নেই এখানে বিচার কার্য নিশ্চিত করা আমি হয়? পার্সোনালি ভাবে তাকে এখানে কনসার্ন তো দেখি নাই। তবে আমি এমনও অভিযোগ শুনছি যে আমাদের আইন উপদেষ্টা মহোদয় সে অনেক শহীদ পরিবারের সাথে দুর্ব্যবহার পর্যন্ত করছেন, এমন অভিযোগও আছে, যেটা খুবই দুঃখজনক। আমি এর সত্যতা বা মিথ্যা এটা আমি জানি না, সত্য নাকি মিথ্যা, আর অভিযোগগুলো তো আছে আমাদের সামনে, এবং এটা খুবই দুঃখজনক যদি এটা সত্যি হয়ে থাকে। কিন্তু কাজের জায়গায় যদি আসি, স্যাডলি আমাদের আইন মন্ত্রণালয়কে আমি কোনো ভালো উদ্যোগ নিতে দেখি নাই, যদি তো সেটা কোনো কার্যকরী ভূমিকা। আমি ব্যক্তিগতভাবে আইন মন্ত্রণালয়ের কোনো ভালো উদ্যোগও দেখি নাই। আর যদি কোনো উদ্যোগ তারা নিয়েও থাকে, সে উদ্যোগের কোনো সদ্ব্যবহার আমরা দেখি নাই। যেমন আওয়ামী লীগের আওয়ামী লীগ ব্যান নিয়ে যে আন্দোলনটা যখন চললো, তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো সন্ত্রাস বিরোধী আইনে। অর্থাৎ আওয়ামী লীগ সেভাবেই নিষিদ্ধ হয়েছে নির্বাহী আদেশে, যেভাবে হচ্ছে গিয়ে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। তো ওই কিন্তু এখানে লেখা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ, কারণ অ্যামেন্ড করে এই কার্যক্রম নিষিদ্ধের জায়গাটা তৈরি করা হয়েছে, যাতে বিচারের প্রক্রিয়ার মাধ্যমে এটাকে পরবর্তীতে করা যায়, কিন্তু এই সময়ের মধ্যে আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে ট্রিট করা হবে। হুম। এরপরে আমরা যেটা হয় যে আমরা আহ, সকল সংগঠন সমূহ যারা হচ্ছে গিয়ে এই আন্দোলনের সাথে জড়িত ছিল, সকল স্টেক হোল্ডারদের নিয়ে আমরা বসি। তো সেখানে আমার থাকার সৌভাগ্য হয়। তো ওই মিটিংটার মধ্যে আমরা যেটা লক্ষ্য করি যে একটা মিসট্রাস্ট আছে। মিসট্রাস্টটা কোন জায়গায়? তো আচ্ছা। বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে যে মিসট্রাস্টটা মূলত কাজ করে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যে প্রক্রিয়া নিষিদ্ধ করা হয়েছে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, কনসিডারিং যে আমরা যদি আসলে আওয়ামী লীগকে জোরপূর্বক নিষিদ্ধ করাইতাম, মানে অ্যাজ ইন মানে নির্বাহী আদেশে পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেল, যেটা মানে আগের আইন যেটা ছিল মানে অ্যামেন্ডমেন্ট হওয়ার আগে, সেটা অনুযায়ী এটা তো আসলে কিছুটা শাহবাগপন্থী আচরণই হয়ে যেত। অর্থাৎ শাহবাগে আমরা যে মব কালচারটা দেখছি, যে বিচার টিচার কিছু দরকার নেই ভাই, আমি যেটা চাইছি সেটাই আমাকে দিতে হবে, আমরা সেটা সেটা না করে সেটা না করে যেটা আসলে পাইছি সেটা আমার কাছে মনে হয় বেটার। বাট মিসট্রাস্টের জায়গাটা এখানে যে যে ট্রাইব্যুনাল এখন পর্যন্ত একজনের বিচার নিশ্চিত করতে পারলো না, সে ট্রাইব্যুনাল আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে কেমনে? মানে আওয়ামী লীগের একজন এমপি, একজন মন্ত্রী, একজন উপজেলা যে ট্রাইব্যুনাল নিশ্চিত করতে পারে নাই, আমরা আশা করতেছি সেই ট্রাইব্যুনাল হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগের পুরো দলের মানে বিচার নিশ্চিত করবে, তাই না? তো এখানে এই মিসট্রাস্টটা আছে এখন পর্যন্ত। বাট আমরা আশা করতে পারি আমাদের যে ট্রাইব্যুনাল ফাংশনাল হবে এবং হত্যাযোগ্য হয়েছে যে গণহত্যা, সেটার বিচারটা আমরা পাবো। কারণ এই বিচার যদি আমরা না পাই, তাহলে আমরা এই 1400 শহীদ এবং আরো যত আহত আছে তাদের প্রতি একটা বিরাট অন্যায় করবো। কারণ আমার তো ভাই কিছু হয় নাই, আমি তো সোজা সাপটা মানে সুস্থ মানুষ হাঁটতেছি, মানে আমার তো কোনো সমস্যা হয়নি। কিন্তু যে মানুষটা তার হাত হারাইছে, যে মানুষটা তার পা হারাইছে, যে বাবা কিংবা মা তার সন্তান হারাইছে, আমি তো তার কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতার জায়গায় আমরা হেরে যাব যদি এই ট্রাইব্যুনাল ফিক্স না হয়। এই যে একটা বিরাট একটা পজিশন, যেখানে এদের উপর বড় একটা দায়বদ্ধতা থাকা। তো হ্যাঁ। যেটা বলছিলাম যে প্রফেসর ইউনূসের পদত্যাগের যে গুঞ্জনটা উঠছে রিসেন্টলি, যে উনি পদত্যাগ করবেন, আর উনি নাকি বাংলাদেশের এই আপামর সিস্টেমটা নিয়ে উনি প্রচুর শঙ্কিত, আর প্রচুর হতাশার জনক একটা অবস্থানে উনি পদত্যাগ করার একটা গুঞ্জন ব্যক্ত হয়েছিল। যদিও আজকে মানে রিসেন্ট নিউজ অনুযায়ী যে আজকে বলতে আজকে 25 মে, গতকাল রিসেন্ট নিউজ অনুযায়ী যে উনি রাজনৈতিক দলগুলোর হেডদের সাথে মিটিং করছেন, এন্ড সবার সাথে মিটিং করে এই একটা কনক্লুশনে পৌঁছাইছেন যে উনি পদত্যাগ করবেন না। আর উনি জনগণকে সুসংহত হইতে পরামর্শ দিয়েছেন, আর জনগণকে ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট করতে আরো পরামর্শ দিয়েছেন। আর আহ, জনগণকে একটা আশা ব্যক্ত করছেন। তো আমার কথা হইতেছে, অনেকে ভাবতেছে যে উনি, তো প্রফেসর ইউনূসকে নিয়ে আমাদের যে ভয়টা ছিল এতদিন, যে উনি যদি পদত্যাগ করেন তাহলে ওনার প্রতিস্থাপন করার জন্য কে থাকবে? হয়তো কেউ নাই ওনার মতো যোগ্যতা সম্পন্ন বর্তমানে। আর উনি যদি পদত্যাগ না করেন, যেটা মোস্ট প্রবলি করবে না, চান্সেস বেশি যে উনি পদত্যাগ করবে না, তাহলে এই যে যে ইনস্টেবিলিটিটা এখানে, আমাদের ঐক্য না থাকার কারণে ইনস্টেবিলিটিটা আরো বাড়তেছে দিন দিন। এটা কিভাবে ফিক্স করা যায়? এটা নিয়ে কি মতামত থাকবে? যে দেখেন,
বিষয়টা হচ্ছে যে প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন এমন একটা গুঞ্জন আমরা বেশ কিছুদিন ধরে শুনেছি, বিশেষ করে 2 দিন আগে এই দুর্যোগ সর্বোচ্চ মানে পর্যায়ে পৌঁছে যায়। এবং এক পর্যায়ে যে আমরা এটা শিওর হয়ে যেটা আসলে গুঞ্জন না, এটা একটা সিরিয়াস ইস্যু এবং এটা একটা সিরিয়াস কনসার্ন। পরে আমরা জানি যে গণ অভ্যুত্থানের অন্যতম ফেইস এবং আমাদের এই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম তার সাথে দেখা করেন এবং তাকে বুঝান। এছাড়াও উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা মিলেও ডক্টর ইউনূসকে বুঝান। তো যে কথাগুলো আমরা সেখান থেকে শুনতে পাই, যেরকম অসহযোগী আন্দোলন বা এই ধরনের অসহযোগী আচরণ যদি আমরা রেগুলার ফেস করে থাকি, তাহলে আমাদের আসলে থাকা উচিত কিনা কিনা, তাই না? তো এই জায়গায় ইউনুসের স্ট্যান্সটা আমার জন্য কিছুটা ধরেন জাস্টিফাইড। কেন আমি বলি জাস্টিফাইড? কারণ ইউনুস তো আসলে বাংলাদেশে এসে এরকম না যে সে হঠাৎ করে আকাশ থেকে টপকে বাংলাদেশে আসছে। আমরা তাকে বললাম যে ভাই আপনি কি চান, সে বললো যে আমি উপদেষ্টা হইতে চাই, আমরা তাকে প্রধান উপদেষ্টা বানাই দিলাম। ব্যাপারটা তো সেরকম না। আমরাই তো আসলে তাকে বলে কয়ে নিয়ে আসছি, তাই না? হুম। তো এই জায়গা থেকে আমাদের তাকে কিছু দেওয়ার দায়িত্ব ছিল, এজ ইন আমরা বলতে এই দেশের সকল ছাত্র জনতা, এদেশের 20 কোটি জনগণ তাকে একটা দায়িত্ব দিচ্ছে। সেই দায়িত্বটা কি, যে তাকে একটা সংস্কার করতে হবে। আমাদের যেই কাঠামো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, সেই কাঠামো সংস্কার করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের বিচারটা নিশ্চিত করতে হবে। এখানে যে হত্যাকাণ্ড হয়েছে, যে হত্যাযোগ্য হয়েছে, যে গণহত্যা হয়েছে, তার বিচার নিশ্চিত করতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দিতে হবে। কারণ আমরা আসলে গত 15 বছর ধরে যে ধরনের নির্বাচনের কালচার দেখে আসছি, এটা আসলে কোনোভাবে একটা নির্বাচন হইতে পারে না। মানে যে কোনো একটা গণতান্ত্রিক দেশের জন্য এটা লজ্জাজনক। তো আমাদের মধ্যে এই 3টে এক্সপেকটেশন ছিল। তো সেই জায়গা থেকে আসলে আমরা তাকে গিয়ে আসলে পরিপূর্ণ সহযোগিতা করতে পারছি কিনা, এটা একটা কোয়েশ্চেন। সরকার অনেক ক্ষেত্রেই দেখা গেছে পরিপূর্ণভাবে সফল হতে পারেনি। যেমন এইটা যখন আমরা আসলে বিচার নিয়ে কথা বলছিলাম, এটা খুবই কনসার্নিং যে বিচার নিয়ে সরকার আসলে তেমন কিছুই করতে পারেনি। কিন্তু এখনো তো আসলে আমাদের কাছে সুযোগটা আছে, সরকারের মধ্যে সেই সদিচ্ছাটা আছে বলেই তো ধরেন আমরা এরকম একটা সিচুয়েশন যখন হইলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এরকম একটা আন্দোলন হইলো, সরকার সদিচ্ছা আছে দেখি তো তারা এই ধরনের উদ্যোগ নিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ তারা করলো, তাদের কার্যক্রম নিষিদ্ধ করলো এবং বিচারের মাধ্যমে যাতে তাদের পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা যায় সেই প্রসেসটা শুরু করলো। এই জন্য আমরা আমাদের আসলে আস্থা একেবারে পরিপূর্ণভাবে যে হারিয়ে গেছে তাদের উপর তা না, কারণ তাদের মধ্যে সদিচ্ছাটা আছে। বাট অন্যদিকে আমরা যদি আসলে দেখি যে আমাদের ভবিষ্যতে যে দলগুলো ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, আমি ধরেন যে মূল যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর জায়গা থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে এখন যে রাজনৈতিক দলগুলো আমাদের সামনে আছে সেখান থেকে প্রথমে যদি এনসিপির কথা বলি, এনসিপি তো এখনো আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় নাই যে নির্বাচনের জন্য সম্পূর্ণ রকমের প্রস্তুত। বা যদি নির্বাচনে তারা এই মুহূর্তে অংশগ্রহণ করে, তাদের আসলে নির্বাচন জিতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখতেছি না। বাট একটা সার্টেন সময় পর তারা মনে হয় সেই সক্ষমতা অর্জন করতে পারবে যদি তারা সঠিক ট্র্যাকে থাকে। তো তাদেরকে আমি একটু হিসাবের বাইরে রাখলাম এই জায়গায়। এরপরে যদি আমরা হিসাবে আনি হচ্ছে গিয়ে ধরো জামাত ইসলাম। তো ব্যক্তিগতভাবে কেউ যদি আসলে আমার থেকে জানিস, আমি জামাত ইসলামকে কখনোই আসলে একটা উইনিং পলিটিক্যাল পার্টি হিসেবে দেখি না। আমার কাছে মনে হয় জামাত ইসলাম খালি আমরা আপনার সাথে আছি টাইপের একটা পলিটিক্যাল পার্টি। আমি হোয়াই সো তো দ্যাট। তাও আমরা ধরলাম যে জামাত যদি এরকম ক্ষমতায় কেন? যায়, উইনি পলিটিক্যাল পার্টি না, এটা মেনলি কি কারণে? কারণ আমরা দেখে আসছি যে জামাত এর আগে যতগুলো ইলেকশনে পার্টিসিপেট করেছে, জামাত ইসলামী কিন্তু আসলে কখনো মানে উইনিং পলিটিক্যাল পার্টির বিহেভিয়ার বা ম্যাচুরিটি আসলে শো করেনি। কারণ আপনি যদি দেখেন জামাতের প্রত্যেক এলাকাতে কিন্তু আসলে তাদের সেই অর্থে নেতা নাই যে ইলেকশন জিতে আসতে পারবে, বা 300 আসনে জিতে আসার মতন তাদের আসলে সেই পরিমাণ রিসোর্স নাই। রিসোর্স এজ ইন পলিটিক্যাল রিসোর্স, অর্থাৎ নেতা নাই বা সেখানে দেওয়ার মতন যোগ্য কোনো লিডার নাই, তাই না? হুম। সেই জায়গাগুলো থেকে আমরা দেখি যে তারা সবসময় কারো না কারোর সাথে জোট করে। যেমন একটা সময় তারা আওয়ামী লীগের সাথে জোট করতো, আবার ধরেন তারা একসময় বিএনপির সাথে জোট করছে, এখন কার সাথে জোট করে ইউ নেভার নো। মানে যেটা তাদের জন্য আর কি সুবিধা, এটা পুরোপুরি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু আমরা ধরলাম যে তারা ইলেকশনে স্বতন্ত্রভাবে যে জিতে আসলো, কথার কথা। তো এরকম একটা সিচুয়েশনে আমরা কি আশা করতে পারি যে জামাত ইসলামী আসলে আহ জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করতে পারবে? কারণ আমরা দেখেছি আগস্ট মাসেই জামাতের যে আমির শফিক, ডক্টর শফিক, সে বললেন যে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। হ্যাঁ,
মানে একটা গণ অভ্যুত্থান শেষ হতে না হতে এত বেশি ক্ষমাশীল হয়ে যাওয়া, এটা আসলে মানে আমার কাছে কিছুটা অন্যায়ই মনে হয়। মানে একজন মুসলমানের ক্ষেত্রে ক্ষমা করাটা অত্যন্ত ভালো একটা গুণ, এটা নিঃসন্দেহে খুবই ভালো একটা গুণ, কিন্তু তাই বলে যেই ব্যক্তি আসলে এখানে ক্ষতিগ্রস্ত, তার কনসেন্ট ছাড়া, তার পারমিশন ছাড়া আমি সবার দায়িত্ব নিজে নিয়ে সবার পক্ষ থেকে ক্ষমা করে দিলাম, এটা একটু খুবই দৃষ্টিকটু এবং কিছুটা লজ্জাজনক আমার কাছে মনে হয়েছে। তো সেই জায়গা থেকে জামাতের কাছে কি আমরা আসলে আস্থা রাখতে পারি যে তারা বিচারটা পরে করবে? পরে অবশ্য উনি ওই স্টেটমেন্ট থেকে সরে আসছেন, আমরা পরে হ্যাঁ, যা দেখছিলাম। হ্যাঁ, বাট আমরা তো তাদের বডি ল্যাঙ্গুয়েজটা বা বিচারের প্রতি তাদের যে অবস্থানটা, সেটা একটু কিছু ওই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম। হুম। যদিও আমরা দেখেছি যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আমাদের সাথে এসে দাঁড়িয়েছেন, তারা সংহতি প্রকাশ করেছেন। আমি ইভেন আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের সময় তাদের বেশ কয়েকটা পতাকাও দেখেছি, তো এটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। বাট ওই যে পজিশনটা, এটা আমাদেরকে একটু ভয় পাইতে বাধ্য করে। আবার দ্বিতীয়ত, আমি যদি ধরেন আরেকটা বড় দল যে বিএনপি, তার কথা যদি আমরা বলি, আমরা খুব দুঃখের সাথে যেটা বলতে হয় আমাদের, যে যখন আমরা সবাই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাস্তায় ছিলাম, বিএনপির অনেক বড় বড় নেতা যেমন গয়েশ্বর চন্দ্র রায় সে বলতেছেন যে আহ, আজকে যদি বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়ে নিষিদ্ধ করে দেওয়া হয়, তাহলে আগামীকাল যদি বিএনপি কে নিষিদ্ধ করে, তখন আমরা কি করব? মানে হুম। তাদের মধ্যে এই ভয়টা অলরেডি আছে যে আমরাও তো একটা আওয়ামী লীগ হয়ে যেতে পারি, হুম। তাই না? মানে তখন আমাদের কি হবে? তো যে আসলে নিজে একটা আওয়ামী লীগ হয়ে যাওয়ার ভয় পায়, তার থেকে আমরা আওয়ামী লীগের বিচারটা আসলে কতটুকু আশা করতে পারি সে বিষয়ে আমি পার্সোনালি আসলে সন্দিহান। সেই জায়গা থেকে এই সরকারের সাহসটা আছে বিচার করার প্রতি, সেই আগ্রহটা আছে। তো এটার প্রতি সম্মান রেখে তাদেরকে সহযোগিতা করা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সংস্কারের যে বিষয়টা, আমরা দেখেছি যে সংস্কার নিয়ে সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম অলরেডি শুরু করেছে। প্রত্যেকটা কমিশনের রিপোর্ট আমরা দেখেছি। এই কমিশন কেন্দ্রিক অনেকগুলো যখন অভিযোগ এসেছে, সরকার সেই কমিশনের যে প্রস্তাবনা ছিল সেটা থেকে ফিরে এসেছে। অর্থাৎ সরকার যে একেবারে আহ কি বলে ওর নাম, জনগণের পালসের বাইরে চলেছে তা তো না। জনগণের পালসের প্রতি সরকার সম্মান প্রদর্শন করতেছে, তাই না? হুম। আবার দেখা যাচ্ছে যে আহ বিভিন্ন দল যে ধরনের এটা এই সংস্কার নিয়ে মতামত দিচ্ছে, সেগুলো তারা পাবলিকলি সবাইকে জানাচ্ছে। অর্থাৎ সংস্কার নিয়ে কার কি চিন্তা ভাবনা, সেগুলো আমাদের সামনে আসছে। সব মিলে তারা তো এই বিষয়টা নিয়ে কাজ করতেছে। এবং নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটা তো বলেছেন যে আমরা আসলে নির্বাচনটা আগামী বছরে ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেখতে পারবো ইনশাল্লাহ। এবং এরকম একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়ে দেওয়ার পরেও আসলে কেন মানুষ ভাবতেছে যে আহ, আমরা হচ্ছে গিয়ে আহ ওটাকে কি বলে, একটা অবাধ নির্বাচন পাবো না বা সঠিক সময় নির্বাচন পাবো না? মানে 17 বছর এদেশে একটা সুষ্ঠু নির্বাচন হইলো না, এতে কোনো সমস্যা নাই, কিন্তু ডিসেম্বরে ইলেকশন হইতে পারবে, 6 মাস পর ইলেকশন হইলে সমস্যা, বা 2 মাস পর ইলেকশন হইলে সমস্যা। এই মানে গোড়ামির পিছে কারণটা আমি আসলে ব্যক্তিগতভাবে খুঁজে পাই না। যে জায়গা থেকে সরকারকে আমার মনে হয় সমর্থন করা উচিত ফর দ্য টাইম বিং। বাট যে মুহূর্তে এই সরকার গণ অভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে চলে যাবে, জুলাই স্পিরিটের বিরুদ্ধে চলে যাবে, যদি কখনো যায়, তখন এই সরকারকেও আমরা বদিতে বসে থাকতে দিব না। জুলাইয়ের স্পিরিট কি এখনো আছে, বেঁচে আছে? অনেকে বলতেছে জুলাইয়ের স্পিরিট অলরেডি ডেড হয়ে গেছে। কারণ লীগের নিষিদ্ধ যদিও একটা ভালো আমাদের জন্য আহ, আশার সংবাদ ছিল, বা স্টিল আপনি দেখেন এই গতকাল রাতেই তো দেখছেন যে ককটেল বিস্ফোরণ হয়েছে যাত্রাবাড়ির একটা পার্কে, আর 3 জন আহত হয়েছে, কনফার্ম নিউজ। হয়তো আরো বেশি হয়েছে, হয়তো আরো ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে বর্তমানে। তো এটা আওয়ামী লীগের একটা সন্ত্রাসবাদী কার্যক্রম ছিল, আর আওয়ামী লীগ এটা দ্বারা একটা ভয় লাগানোর চেষ্টা করছে জনসাধারণের মধ্যে। তো এটা কি একটা বাজে মেসেজ দিছে না জুলাই স্পিরিটের সাথে, যে জুলাই স্পিরিট অ্যাকচুয়ালি ডেথ? ওরা স্টিল জনসাধারণকে ভয় পেতেছে না, কারণ অবভিয়াসলি ম্যাস পিপল তো এখনো আওয়ামী লীগের বিরুদ্ধেই। আর জুলাই স্পিরিট তো হোল্ড করে মানুষ এখনো, হয়তো বিচার করতে পারে নাই, বাট হোল্ড তো করে। তো কি বলবেন আপনি, এর কি জুলাই স্পিরিট কি আসলে ডেথ? জুলাই স্পিরিট ডেড কিনা, এটা আমার কাছে কোনোদিন মনে হয় না জুলাই স্পিরিট ইজ ডেড। কারণ এই যে আমরা এতক্ষণ ধরে কথা বললাম, আমরা আসলে কি নিয়ে কথা বলছি? জুলাই নিয়ে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে। ইভেন আমরা যখন গণতান্ত্রিক ছাত্র সংসদ নিয়েও কথা বললাম, সেটা কি নিয়ে? আমরা কিন্তু পুরো আলাপটা এরকমই ছিল যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটাকে পূরণ করার জন্যই আমরা একটা ছাত্র সংগঠন করেছি। হুম। সেই জায়গা থেকে আমার কাছে কোনোদিন মনে হয় না জুলাই ইজ ডেড। কারণ ইফ জুলাই ওয়াজ ডেড, একটা শহীদের পিতা কোনোদিন আমাদের দিকে তাকিয়ে আকাঙ্ক্ষা নিয়ে মানে তাকিয়ে থাকতো না যে আমরা কিভাবে আসলে দেশটাকে গড়বো।
ও কিভাবে আমরা তার সন্তানের প্রাণের বিনিময়ে পাওয়া দেশটাকে নতুন করে গড়বো, এই আকাঙ্ক্ষা নিয়ে একটা শহীদের পিতা আমাদের তাকিয়ে থাকতো না। একটা আহত যোদ্ধা এসে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের পর আন্দোলন করতো না, সংগ্রামের পর সংগ্রাম করতো না, প্রত্যেকটা দাবির সাথে আমাদের সাথে দাঁড়িয়ে যেত না, যদি না জুলাই ওয়াজ ডেড। জুলাই ইজ ভেরি মাচ অ্যালাইভ। জুলাই ওয়াজ ভেরি মাচ অ্যালাইভ এই কারণেই, জুলাই ইজ ভেরি মাচ অ্যালাইভ এই কারণেই যে আমি এবং আপনি আজকে এখানে দাঁড়ায় কথা বলতেছি, এই বিষয়টা নিয়েই কথা বলতেছি। এন্ড জুলাই উইল বি অ্যালাইভ টিল দ্যাট ডে, যেদিন পর্যন্ত এই শহীদের আত্মা আল্লাহর আরশে থাকবে, আল্লাহর কাছে তারা এই আওয়ামী লীগের ব্যাপারে বিচার দিবে, এই খুনিদের ব্যাপারে বিচার দিবে। আল্লাহর আরশ কেঁপে উঠবে যাদের কারণে, যাদের আর্তনাদে, যাদের কষ্টে, যাদের কান্নার কারণে আল্লাহ এই খুনিদের বিচার করবে হাসরের ময়দানে। আমরা যখন বলি যে ইজ জুলাই ডেড, আমি এটা মনে করি না। আমি মনে করি যে জুলাই ইজ ভেরি মাচ অ্যালাইভ। অ্যান্ড জুলাই ঠিক ততদিন পর্যন্ত জীবিত থাকবে যতদিন পর্যন্ত এই শহীদের আত্মা আল্লাহর কাছে বিচার দিবে এই আওয়ামী লীগের ব্যাপারে। জুলাই ততদিন পর্যন্ত জীবিত থাকবে যখন এই হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার দিবে এই শহীদের আত্মাগুলা, এবং সেখানে বিচার হবে এই আওয়ামী লীগের সকল হত্যাকারীর। সেই গণহত্যাকারী যেদিন বিচার হবে সেদিন পর্যন্ত জুলাই উইল বি অ্যালাইভ। এর আগে জুলাই কোনোদিন শেষ হবে না। সোশ্যাল মিডিয়াতে রিসেন্টলি অনেক আবার কথা বলা শুরু করছে যে স্পেশালি যারা বলতেছিল যে বাংলাদেশে আসলে কোনো হোপ নাই, কোনো ফিউচার নাই, যারা আগস্টে একটা হোপ দেখতেছিল হাসিনা ফ্লি করার পরে, তো তারা আবারও এখন এটা বলা শুরু করছে যে বাংলাদেশে কোনো ফিউচার নাই, তো তোমরা অ্যাব্রোডে চলে যাও। তো মানুষের মধ্যে আর একটা হতাশা তৈরি করার চেষ্টা করছে, আর হইতেছে অনেকটা অনেকটা সফলও যারা এই কাজটা করতেছে। হ্যাঁ, ওই হতাশা নিয়ে যদি আসলে কিছু বলার থাকে, আমি এটাকে আসলে খুব একটা দোষ দেই না। কারণ জুলাই আগস্ট কিন্তু যে এমন না যে শুধু পলিটিক্যাল পার্টিগুলো আন্দোলনের নাম ছিল, বা যারা আসলে খুব পলিটিক্যালি কনসিয়াস এই মানুষগুলো আন্দোলনের নাম ছিল। জুলাইতে আমি দেখছি আমার সেই বন্ধু আন্দোলনের নাম ছিল যে জীবনে কোনদিন পলিটিক্স করবে না। সে নামছে যে ভাই হাসিনার আর ভালো লাগতেছে না, আর কতদিন সহ্য করবে এরকম অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে তারা মাঠে নামছিল। তারা আশা করছিল যে এরকম একটা দেশ তৈরি হবে, যে দেশে কিনা এই অন্যায় অবিচার আর থাকবে না, এই বাজে অপরাজনীতি আর থাকবে না, যেখানে আমরা একটা নতুন করে একটা সুন্দর বাংলাদেশ গড়বো। বাট আমরা কি সেই সুন্দর বাংলাদেশ গড়তে পারতেছি? আমি তো মনে করতেছি না যে আমরা সেই পথে খুব ফ্লুয়েন্টলি আগাইতেছি। মানে আমরা চেষ্টা করতেছি এবং উই আর সামওয়াট সাকসেসফুল, সামওয়াট সাকসেসফুল। বাট আমরা তো আসলে সেই অর্থে পুরোপুরি সেখানে যাইতে পারি নাই। মানে আপনি বুঝেন যে আমরা বলতেছি আমরা জুলাইকে ধারণ করি, আমরা জুলাইকে সম্মান করি, কিন্তু আমরা হচ্ছে গিয়ে ধরেন মানে যমুনা ঘেরাও দিয়ে সেখানে স্লোগান দিতেছি যে যমুনার যে ডক্টর ইউনূসকে আমরা নিয়ে আসছি, স্লোগান দিচ্ছি। কিন্তু আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ এবং আমাদের ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা আছে তাদেরকে নিয়ে যে যে কুৎসিত যে কুৎসিত স্লোগান গুলা দেওয়া হয়েছে এর মধ্যে, এগুলোর মাধ্যমে আসলে কি প্রমাণ হয় যে আমরা আসলে নিজেরাই অনেক ক্ষেত্রে জুলাইকে ধারণ করতেছি না, এবং আমরা দেখতেছি একটা এখানে বিশেষ ভাই, এখানে রাজনৈতিক এখানে দল আসলে একটা কিংবা একটা এখানে বিশেষ গোষ্ঠী। এখানে একটা ক্ষোভের কারণে একটা বহিঃপ্রকাশ হতে পারে যে তাদের কাছ থেকে আমরা যেটা আশা করছি গত 10 মাসে, এটা হয়তো আমরা পাই নাই। বিচারে বলি হয়তো আমরা ওইটা, তারা হতাশাজনক একটা অবস্থাতে গেছি, এই জন্য আমরা এই ধরনের কথা বলছি। দেখেন, হতে পারে না? হতাশা হতাশা খুব ভ্যালিড, হতাশার মধ্যে কোনো দোষ নেই। এবং যদি আসলে ধরেন আমরা হচ্ছে গিয়ে হতাশার কথা বলি, আমি নিজেও তো অনেকটা হতাশ এসব বিষয় নিয়ে, তো অস্বীকার করার কোনো সুযোগই নেই। এবং আমরা যাদেরকে ক্ষমতায় বসাইছি তাদেরকে অবশ্যই আমরা প্রশ্নবিদ্ধ করব যে আপনারা কাজ ঠিক মতন করতেছেন না কেন, আপনারা কেন বিচার নিয়ে কাজ করতেছেন না, আপনারা কেন আহতদের পুনর্বাসন করতেছেন না। এইসব প্রশ্ন আমরা অবশ্যই করবো, আমরা তাদেরকে প্রশ্নের সম্মুখীন করবো, এতে কোনো সমস্যা নেই। সমস্যাটা যখন হচ্ছে যে আমি যেভাবে হাসিনাকে ট্রিট করছি, আমি তো সেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ট্রিট করতে পারি না। বা আমি যেভাবে পলককে ট্রিট করছি, আমি যেভাবে হচ্ছে গিয়ে ওবায়দুল কাদেরকে ট্রিট করছি, আমি তো সেইভাবে আসিফ মাহমুদকে বা মাহফুজ আলমকে ট্রিট করতে পারি না। আমাদের মাহফুজ আলমের যেমন একটা বক্তব্য নিয়ে অনেকের মধ্যে অনেক কনফ্লিক্ট থাকতে পারে, বাট এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে জুলাইতে আমরা একই গোল নিয়ে একসাথে ছিলাম। তো সেই মিনিমাল সম্মানটুকু আমাদের রাখতে হবে। তাকে আমরা সমালোচনা করব এবং এই সমালোচনা আমরা দেখছি, এই সমালোচনায় কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা করা যাবে না সেটা হচ্ছে যে এই লোকগুলাকে হাসিনার মতন ট্রিট করা যাবে না।
মানে আমরা মাইক নিয়ে এই কথা বলতে পারি না যে হাসিনার পরিণতি যেরকম হয়েছে এর চেয়েও খারাপ পরিণতি এই অন্তর্বর্তীকালীন সরকারের হবে। অন্তর্বর্তীকালীন সরকার কি মানে আকাশ থেকে টপকাইছে? তা আমরা বসাইছি রে ভাই, তাই না? তো ওই আচরণটা থেকে আমার মনে হয় আমাদের সরে আসা উচিত, কিন্তু অবশ্যই প্রশ্নের সম্মুখীন করতে হবে, কিন্তু কোনটা শিষ্টাচার বহির্ভূত সেটাও আমাদের মাথায় রাখতে হবে। হুম। আমরা লাস্ট টপিকে যাই আমাদের। আহ বিশেষ করে জেনারেল ওয়াকার সাহেবকে নিয়ে আর্মি পাওয়ার টেকিং নিয়ে জনগণের মধ্যে দুই ধরনের মিসকনসেপশন আছে। এক ধরনের হইতেছে যারা জুলকারনাইন স্যার বা জুলকারনাইন স্যার পন্থী, তারা আর্মিদের পক্ষে সবসময় কথা বলা ট্রাই করে বা ওদের ইনফ্লুয়েন্সে থাকে। আর আরেক পক্ষ, ওরা কখনোই আর্মিকে পলিটিক্সে হোল্ড করতে দেখতে চায় না বা পাওয়ার লিডিং পজিশনে দেখতে চায় না। তো আসলে আর্মি যদি পলিটিক্স নিয়ে কথা বলেও বা পাওয়ার হোল্ডিং পজিশনে যায়ও, এটা আসলে একটা দেশের জন্য আসলে কি খুব বাজে একটা এফেক্ট ফেলবে, বাজে একটা পরিণতি নিবে। তো আমরা যদি আসলে আমাদের যে ছাত্র সংসদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেটার লোগোটা দিকে খেয়াল করি, আমরা সেখানে তিনটে স্টার আছে, আমাদের ওই তিনটা স্টারে তিনটা সাল লেখা। একটা হচ্ছে 47, একটা হচ্ছে 71, একটা হলো 24। আমরা তিনটা এই তিনটা যে আমাদের স্ট্রাগল, জাতিগত স্ট্রাগল, এই তিনটা স্ট্রাগলকে আমরা ওন করি। তো 47-এর যে পাকিস্তান আন্দোলন আমরা সেটাকেও ওন করি, কিন্তু আমরা যখন আসলে 47-এ পাকিস্তান আন্দোলনটা করলাম, এই পাকিস্তান আন্দোলনটা করা কিন্তু আমাদের কোনো ভুল ছিল না। আমাদের যে পাকিস্তান আন্দোলন ছিল, অনেকে বলে থাকে এটা আমাদের ভুল ছিল, এই সেই হ্যান ত্যান, বাট আমরা সেটা মনে করি না। 47-এ পাকিস্তান আন্দোলন আমরা ওন করতাম, এবং এটা আমাদের একটা জাতিগত অ্যাচিভমেন্ট, 47-এর পাকিস্তান আন্দোলনের মাধ্যমে একটা স্বতন্ত্র রাষ্ট্র পাওয়া। তো আমরা আসলে পাকিস্তানে কেন থাকতে পারলাম না বা পাকিস্তান হয়ে থাকতে পারলাম না? বিকজ পাকিস্তানে সেই পলিটিক্যাল স্টেবিলিটিটা ছিল না। এবং আমরা যদি খেয়াল করে দেখি, পাকিস্তান কখনো স্টেবল ছিল না তার মিলিটারির কারণে। কারণ পাকিস্তানের প্রত্যেকটা গভর্নমেন্ট ফল করছে, প্রত্যেকটা প্রাইম মিনিস্টার তার টাইমের আগে ফল করছে। এই রিজনটা কি ছিল? পলিটিক্সে মিলিটারি হচ্ছে ইনফ্লুয়েন্স করতো। অর্থাৎ আমরা যে আইয়ুব খানের কথা বলি বা যে ইয়াহিয়ার কথা বলি, এরা কারা? এরা তো সবাই মিলিটারি পার্সন, তাই না? মানে তারা যদি পলিটিক্সে না আসতো, হয়তো আমাদের সেই সময়ের যে গ্রেট পাকিস্তানি ড্রিম ছিল সেটা ফুলফিল হইতো। তো সেটা ফুলফিল হয় নাই এই মিলিটারিদের পলিটিক্সে ইনভলভমেন্টের কারণে। কিন্তু আমরা যখন 71 সালে আরেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেলাম, আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গেলাম, এই মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময় আমরা দেখলাম যে বাংলাদেশের পলিটিক্সেও যে ইনস্টেবিলিটি গুলো ছিল, সেগুলোও ছিল মিলিটারি পিরিয়ডের সময়। অর্থাৎ আপনি দেখেন হোসেন মোহাম্মদ এরশাদের যে সময়টা, তো ওই হোসেন মোহাম্মদ এরশাদের সময়টাতে একটা বিরাট স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা গেছি। এটা একটা মিলিটারি রুল ছিল। বা হুম। আমরা ধরেন 111 নিয়ে কথা বলি, তো এই 111-এর প্রবলেমটা কি? সেখানে ওই মিলিটারি একটা ইনভলভমেন্ট ছিল। তা আমাদের প্রবলেমটা কি নিয়ে? আমাদের কিন্তু প্রবলেমটা হয় যখন মিলিটারি পলিটিক্সে ইনভলভ হয়। এবং এটা শুধু মিলিটারি পলিটিক্সে ইনভলভ না, একটা মানে ফোর্স বা একটা মানে সোভারেন ফোর্সের কাজ যতটুকু, তার ততটুকুই তো করা উচিত। অর্থাৎ যদি আজকে গভর্নমেন্ট শুরু করে যে সে আজকে যে মানে ইয়েতে হাইকোর্টে বসবে, আজকে প্রধান উপদেষ্টা যে হচ্ছে গিয়ে প্রধান বিচারপতির জায়গায় বসে বিচার করা শুরু করবে, সেটা তো মেক সেন্স করবে না। জুডিশিয়ারি সেখানে মানে ইনফ্লুয়েন্স হবে না। বা এই সেম ব্যাপারটা মিলিটারির ক্ষেত্রেও ঘটে। তো মিলিটারির কাজ হচ্ছে যে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, তারা হচ্ছে গিয়ে আমাদের বর্ডার টর্ডার এগুলা দেখবে, মানে যেটার জন্য তাদেরকে রাখা হয়েছে। মানে মিলিটারি কাজ যতটুকু আর কি, মিলিটারি কাজ তো পলিটিক্যাল ডিসিশন দেওয়ার না। মানে একটা জেনারেল তো এটা বলতে পারে না যে আমার দেশে ইলেকশন কখন হবে, আমার দেশে হচ্ছে গিয়ে কোন কোন দল পার্টিসিপেট করবে, কোন কোন দল রাজনীতি করবে। মানে তার কাজ তো এটা না। তার কাজ হচ্ছে এই দেশকে সার্ভ করা, এই তার কাজ হচ্ছে এই রাষ্ট্রকে সার্ভ করা। সার্ভ করা পর্যন্ত করলেই হবে, কিন্তু পলিটিক্সে তার ইনভলভমেন্টের কোনো দরকার নেই। পলিটিক্সের জন্য পলিটিশিয়ানস আর এনাফ। তো মিলিটারি যদি সার্ভ করে, এটার হিস্টোরিক্যালি এটা যতবারই হইছে, যত দেশে, বিশেষ হুম। করে পাকিস্তানের উদাহরণ দিতেছিলাম, তো এটা খুব বাজেভাবে একটা এফেক্ট করছে আর দেশেরও আলটিমেটলি কনসিকুয়েন্স খুব খারাপ হয়েছে। স্পেশালি ইকোনমিক্যাল ক্রাইসিস তৈরি হয়েছে, মানুষের মধ্যে পলিটিক্যাল দলগুলোর মধ্যে একটা ইনস্টেবিলিটি তৈরি হয়েছে। তো বাংলাদেশে ওইটা হওয়ার একটা চান্সেস আছে নাকি? এক্স্যাক্টলি। আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন, কোনো ব্যাপারে যদি ডিসএগ্রি করেন করতে পারেন, কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।